বাঁদর ছিল। সেই বাঁদরটিকে নিয়ে সে দূর দূরান্তে গ্রামে গিয়ে খেলা দেখাতো। তার খেলা দেখে গ্রামবাসীরা খুশি হয়ে তাকে টাকা দিত, আর সেই টাকা দিয়েই রতনের সংসার চলতো। হে ভগবান, জানি না আমাদের জীবনে কেমন দিন এসেছে। আমরা আমরা টাকার মুখও দেখতে পাচ্ছি না। গত কয়েকদিন ধরে আমার কাজ একেবারেই ভালো যাচ্ছে না। তুমি একেবারে ঠিক বলেছো। গত কয়েকদিন ধরে তোমার কাজ একেবারে ভালো যাচ্ছে না। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে আমাদের ঘর চালাতে পারবো? তুমি বলো না, তুমি বলো না আমি এতে কি করতে পারি। আমি তো দিন রাত পরিশ্রম করি, দূর দূরান্তের গ্রামে গিয়ে আমার ওই লালুর খেলা দেখাই। কিন্তু কিছু মানুষ আমাকে টাকা দেয়, আর কিছু মানুষ খেলা দেখে চলে যায়, একটি পয়সাও দেয় না। যখন তোমার এই কাজ ভালোভাবে চলছে না, তখন তোমার অন্য কোনো কাজ খোঁজা উচিত, যাতে আমরা অন্তত দুবেলা পেট ভরে খাবার খেতে পাই। আমি এখন কি বা কাজ করতে পারি বলো? আমাদের একটি খামার ছিল, সেটাও জমিদারের কাছে ঋণ হিসেবে বন্ধক রাখা আছে। আর আমাকে বলো, এই ছোট্ট গ্রামে আমি কি কাজ পেতে পারি? তুমি ঠিকই বলেছো, এত ছোট গ্রামে তোমাকে কি কাজ দেবে? ঠিক আছে, তুমি তাও চিন্তা করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আর চিন্তা করলে তো কোনো সমস্যার সমাধান হয় না। না, চিন্তা না করে কি কোনো উপায় আছে? আজ ঘরে রান্না করার মতো তেমন কিছু নেই। আজ হয়তো কোনোভাবে আমি সামলে নেব, কিন্তু কিন্তু কালকে কি করব বলো দেখি? কি বলছো? আটা, চিনি, ডাল সব শেষ? হ্যাঁ গো হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমি আবার সেই দোকানদারের কাছেও যেতে পারছি না। ওর কাছে এত পুরনো ধার বাকি আছে, সে এখন আমাদের আর কোনো জিনিস ধার দেবে না। ঠিক আছে মায়া, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে রতন তার বাড়ি থেকে বেরিয়ে লালুকে নিয়ে একটি গ্রামে চলে যায়। সেই গ্রামের সমস্ত মানুষকে রতন খেলা দেখায়। এইভাবে খেলা দেখাতে দেখাতে সন্ধে হয়ে যায়। আরে মানে, আজ তো আমাদের কাছে গতকালের চেয়েও কম টাকা আছে। এই টাকা দেখে তো মায়া খুব রেগে যাবে। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। এখন আর এইসব কথা বলে কিছুই হবে না। আমি এই টাকা দিয়ে কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি যাই। রতন সেই টাকা দিয়ে কিছু আনাজ এবং কাঁচা সবজি কিনে বাড়ি ফিরে আসে। তুমি শুধু এতটুকু জিনিস এনেছো, এতে কি হবে? আজও না, আমার কাছে মানে এইটুকু টাকাই আছে, যা দিয়ে আমি এই জিনিসগুলো এনেছি। এটা দিয়ে তো দুবেলার খাবারও রান্না করতে পারবো না। তুমি যা এনেছো তাতে শুধু আমাদের লালুর পেট ভরবে। আর তারপর আমরা কি করব? পরের দিন সকালে। রতন, ও রতন, রতন তুমি কোথায় বাবা? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, কোথায় গেলে? ঘরে আছো তো নাকি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আরে কি হলো? হ্যাঁ, কি হলো বাবু? মানে তুমি আজ আমাদের বাড়িতে? রতন, তুমি আমাকে গত 3 মাসের ভাড়া দাওনি, এবং তুমি বলেছিলে যে এই মাসে তুমি আমাকে 3 মাসের ভাড়া একসাথে দেবে। হ্যাঁ, যাও 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 যাও, তোমার ভাড়া তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। বাবু, মানে তোমাকে যে কি বলবো, গত কয়েকদিন ধরে আমার কাজ একেবারেই হচ্ছে না, কিচ্ছু কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে আমি মানে তোমাকে ভাড়াও কিভাবে যে দেবো সেটা ভেবে পাচ্ছি না। আমি জানতাম তুমি এমনই কিছু বলবে। আমি কিছু শুনতে চাই না রতন। ভাড়া না দিলে তোমরা দুজন এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও, ব্যাস। আরে বাবু, যদি আপনি আমাদের এই বাড়ি থেকে বার করে দেন, তাহলে আমরা এখন কোথায় যাব? এই বাড়ি ছাড়া আর আমাদের তো কিছুই নেই। আমাদের প্রতি একটু দয়া করুন বাবু, দয়া করুন। টাকা পাওয়ার সাথে সাথেই আমরা প্রথমে আপনার ভাড়া শোধ করে দেব। আমার স্ত্রী একেবারে ঠিক কথা বলেছে। টাকা পাওয়ার সাথে সাথেই আমরা তোমাকে সুদ সমেত ভাড়া শোধ করে দেব। এছাড়া বাবু,
আমাদের জমিও তো তোমার কাছে বন্ধক রাখা আছে না? আমি ওসব কিছুই শুনবো না রতন, কিচ্ছু শুনবো না। তুমি আমার বাড়ি ভাড়া দাও, না হলে তোমরা দুজনে এখনই এখনই আমার বাড়ি খালি করে এখান থেকে চলে যাও, বুঝতে পেরেছ? বাবু, বাবু আমাদের উপর একটু দয়া করুন বাবু, আমাদের উপর একটু সময় দিন বাবু, বাবু একটু দয়া করুন, একটু সময় দিন। বাবু, বাবু, মানে একটু 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 শুনুন না আমাদের কথা। ও ও বাবু, একটু একটু শুনুন না, একটু শুনুন না দয়া করে। না 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 না, আমি আর একটা কথাও শুনবো না। তোমাদের দুজনকেই এখন এখান থেকে চলে যেতে হবে। তিনজনেই বাড়ি ছেড়ে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর তারা একটি গাছের নিচে বসে পড়ে। এখন এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছ, আজ আমরা গৃহহীন হয়ে গেলাম। আমাদের জীবনে একই দিন এসেছে। আগের জন্মে হয়তো আমরা কোনো খারাপ কাজ করেছি, যার মূল্য আমাদের এই জীবনে দিতে হচ্ছে। এখন আর এইসব চিন্তা করে কি হবে? চলো এই জঙ্গলে আমরা একটা কুড়ে ঘর তৈরি করে থাকতে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। লালুর পরামর্শ অনুযায়ী আমাদের এই জঙ্গলেই একটা কুড়ে ঘর তৈরি করে থাকা উচিত। তাহলে আর কেউ আমাদের কাছ থেকে কোনো ভাড়া চাইতে পারবে না। ঠিক আছে, আমরা এই জঙ্গলে একটা ভালো জায়গা খুঁজে বের করে নিয়ে সেখানে একটা কুড়ে ঘর তৈরি করে থাকবো। ওরা সবাই জঙ্গলে একটা ভালো জায়গা খুঁজে বের করে এবং সেখানে একটা কুড়ে ঘর তৈরি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটি সুন্দর কুড়ে ঘর তৈরি হয়ে যায়। দেখো দেখো, অবশেষে না আমাদের আমাদের থাকার একটা ব্যবস্থা ঠিক হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আজ আমরা খাবো কি? আরে চিন্তা করো না, আমি এখনই সবার জন্য খাবার নিয়ে আসছি। বান্দরটি জঙ্গলের আম গাছ থেকে কিছু আম নিয়ে আসে। হ্যাঁ, ও বাহ, হ্যাঁ, আমাদের আমাদের লালু আমাদের জন্য আম এনেছে। আজ আমরা এই আম খেয়েই দিন কাটাবো। আগামীকাল যা হবে দেখা যাবে। এইভাবে তারা তিনজন জঙ্গলের কুড়ে ঘরে থাকতে শুরু করে এবং রতন প্রতিদিন তার বাঁদরের সাথে দূর দূরান্তের গ্রামে যায় খেলা দেখাতে। সে সারাদিন পরিশ্রম করে যত টাকা আয় করত তাতে তাদের সবার খেয়ে পড়ে চলে যেত। এরপর একদিন বিকেলে বাড়িতে কেউ আছে? কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছে? সাধুর আওয়াজ শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে। আমাকে তোমরা কিছু খেতে দিতে পারবে? আমি অনেক দূর থেকে এসেছি। ও সাধু মহারাজ, না মানে আমাদের কাছে তো কিছুই নেই। দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। এই যে সাধু মহারাজ, এই ফল কটা আপনি নিন। আমাদের কাছে এইটুকুই আছে। আমরা নিজেরাই এখানে অনেক সমস্যায় আটকে আছি। সমস্যার মধ্যেও থেকে তোমরা আমাকে খালি হাতে যেতে দাওনি। এই মেয়ে, আমাকে বলো তো তোমার সমস্যাটা কি? কি হয়েছে আমাকে বলো। সাধু মহারাজ, আমাদের ভাগ্য মোটেও আমাদের সহায়তা করে না। মায়া সাধু মহারাজকে তার পুরো ঘটনাটা খুলে বলে। আরে বাবু, যদি আপনি আমাদের এই বাড়ি থেকে বার করে দেন তাহলে আমরা এখন কোথায় যাব? এই বাড়ি ছাড়া আর আমাদের তো কিছুই নেই। আমাদের প্রতি একটু দয়া করুন বাবু, দয়া করুন। টাকা পাওয়ার সাথে সাথেই আমরা প্রথমে আপনার ভাড়া শোধ করে দেব। আমার আমার স্ত্রী একেবারে ঠিক কথা বলেছে। টাকা পাওয়ার সাথে সাথেই আমরা আমরা তোমাকে সুদ সমেত ভাড়া শোধ করে দেব। এছাড়া ভাবু, আমাদের জমিও তো তোমার কাছে বন্ধক রাখা আছে না? আমি ওসব কিছুই শুনবো না রতন, কিচ্ছু শুনবো না। তুমি আমার বাড়ি ভাড়া দাও, না হলে তোমরা দুজনে এখনই আমার বাড়ি খালি করে এখান থেকে চলে যাও, বুঝতে পেরেছ? তোমাদের জীবন তো খুব দুঃখের সাথে চলছে, কিন্তু চিন্তা করো না, আমি এখনই তোমাদের সমস্যা নিবারণ করে দিচ্ছি। সাধু মহারাজ একটি মন্ত্র পাঠ করেন এবং কিছুক্ষণের মধ্যেই
তার হাতে একটি হীরা দেখা যায়। কন্যা, এই হীরাটা তোমার কাছে রাখো। এই হীরাটা খুবই অমূল্য। যদি তুমি এই হীরাটা তোমার কাছে রাখো, তাহলে দেখবে তোমার ভাগ্য আবার ফিরবে। যার কাছে এই হীরা থাকে তার ভাগ্য বদলে যায়। এই নাও, এখন আমি আসছি। এই বলে সাধু মহারাজ সেখান থেকে চলে যান। এবং কিছুক্ষণ পর একজন বৃদ্ধা মহিলা রামুর কুঁড়ে ঘরে আসেন। এই বাড়িতে কেউ আছে? কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? বৃদ্ধার আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে বুড়িমা? কি হয়েছে তোমার? এই মেয়ে, আমার স্বামীর শরীর খুব খারাপ এবং আমরা গত কয়েকদিন ধরে কিছুই খাইনি। যদি আমার স্বামীর সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে তার কিছু একটা হয়ে যাবে। এখন আমার এই পৃথিবীতে সে ছাড়া আর কেউ নেই। এই মেয়ে, দয়া করে আমাকে একটু সাহায্য করো। কিন্তু কিন্তু আমাদের কাছে তো এমন কিছুই নেই, মানে যা দিয়ে আমরা এই বৃদ্ধা মাকে একটু সাহায্য করতে পারি। আরে, আমাদের কাছে একটা হিরে আছে না, যা সেই সাধু মহারাজ আমাদের দিয়েছিল? আমরা যদি সেই হিরেটা এই বয়স্ক মহিলাটাকে দিয়ে দিই, আমাদের চেয়ে এটা তার বেশি প্রয়োজন। এবং সাধু মহারাজ বলেছিলেন যে এই হিরেটা রাখবে তার মঙ্গল হবে, তার ভাগ্য বদলে যাবে। যদি আমরা এই হিরেটা এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দিই, তাহলে হয়তো তার স্বামীর স্বাস্থ্যের উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঠিক বলেছো। এই হীরাটি ওনাকে দিয়ে দাও। বুড়িমা, এই হিরেটা তোমাদের কাছে রাখো, দেখবে তোমার স্বামীর শরীর খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মায়া সেই হিরেটি বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয় এবং হঠাৎ সেই বৃদ্ধা মহিলা একজন সাধু মহারাজের রূপ ধারণ করে, যিনি মায়া এবং রতনকে হিরেটা দিয়েছিলেন। আরে, আমি তোমাকে এই হীরাটি তোমার কাছে রাখতে দিয়েছিলাম। আমি এটা কাউকে দিতে বারণও করেছিলাম, তবুও তুমি এই হীরেটা দিলে। সাধু মহারাজ, তুমি তাহলে সেই বৃদ্ধ মহিলার রূপ তুমিই ধারণ করেছিলে? এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি যেটা জানতে চেয়েছি শুধু তার উত্তর দাও। তুমি এই হীরেটা কেন দিলে? মহারাজ, আমরা কি করব? সেই বৃদ্ধ মহিলা বলেছিল যে তার স্বামীর শরীর খুবই খারাপ। সেই বৃদ্ধ মহিলার হীরের প্রয়োজন আমাদের থেকেও বেশি ছিল, তাই আমরা তাকে সেই হীরেটা দিয়ে দিয়েছিলাম। মায়া মায়া সত্যি বলছে সাধু মহারাজ। তোমরা দুজনেই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এটা এটা কেমন পরীক্ষা? আমি তো পরীক্ষার কিছুই বুঝতে পারিনি। দাঁড়াও, আমি তোমাদের বোঝাচ্ছি। আমি এভাবেই ছদ্মবেশ ধারণ করে মানুষকে পরীক্ষা করি। আমি তাদের মন এবং সততা পরীক্ষা করি, এবং যার হৃদয় পরিষ্কার এবং সৎ, কেবল সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়। তোমরা দুজনেই খুব সৎ এবং দয়ালু। তোমরা নিজের ভালোর কথা না ভেবে অন্যদের সাহায্য করতে চেয়েছিলে। অপেক্ষা করো, আমি তোমাকে তোমার সততার পুরস্কার অবশ্যই দেব। এরই মধ্যে সাধু মহারাজ একটি মন্ত্র উচ্চারণ করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে সোনার মুদ্রা ভর্তি একটি পাত্র উপস্থিত হয়। এটা তোমাদের সততার পুরস্কার। এই সোনার মুদ্রার সাহায্যে তোমরা সুখে জীবনযাপন করতে পারবে। আমাদের জীবন বদলে দেওয়ার জন্য সাধু মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না, আমি তোমাদের জীবন বদলাইনি। মানুষের জীবন কেবল তাদের ভালো কাজের মাধ্যমেই বদল হয়। তোমাদের দুজনেরই মন খুবই সৎ ও দয়ালু, তাই তোমরা তোমাদের সততার পুরস্কার পেয়েছো। এখন আমি আসছি।
আমার আশীর্বাদ তোমাদের দুজনের ওপর সদা সর্বদা থাকবে। দেখো দেখো মায়া, আজ আমরা আমাদের সততার জন্য পুরস্কার পেয়েছি, সততার জন্য। তুমি একেবারে ঠিক বলেছ। এখন এই সোনার মুদ্রার সাহায্যে আমরা আমাদের জীবন সুখে কাটাতে পারবো। এইভাবে মায়া এবং রতনের দুঃখের দিনগুলি কেটে যায় এবং তারপর সেই সোনার মুদ্রার সাহায্যে তারা গ্রামে একটি বাড়ি কেনে এবং তারা তিনজনেই সেখানে সুখে বসবাস করতে শুরু করে।